কৃষি কথা, কৃষি আমাদের সম্মান। সুপ্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে বসে যে যেখানে বসে আমাদের আজকের এই প্রতিবেদনটি দেখতেছেন, আপনাদের সকলকে জানাই এমবিটেন কৃষি কথা চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকে আমি চলে আসছি ঝালকাঠির বিনয়কাঠি ইউনিয়নে কালিয়ার গোপে আব্দুল রহিম ভাইয়ের বাণিজ্যিক পেঁপের বাগানে। তো আজকে আমরা রহিম ভাইয়ের নিকট জানার চেষ্টা করব বাণিজ্যিকভাবে পেঁপে পালন, পেঁপে চাষ পদ্ধতি, আয় ব্যয়, সুবিধা অসুবিধা সহ টুকিটাকি সকল বিষয়। আর এই পুরো প্রতিবেদন জুড়ে আপনাদের সাথে থাকছি আমি অনেক বিশ্বাস। ক্যামেরায় রয়েছে ছোট ভাই রিয়াদ। রহিম ভাই, এমবিটেন কৃষি কথা চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো রহিম ভাই, সর্বপ্রথম আমি একটু জানতে চাবো, আসলে এই যে পেঁপে চাষ, এই উদ্যোগটা আপনার ভিতর কি করে আসলো? পেঁপে চাষটা মূলত এটা আমার মানে যখন আমি 6-7 পড়াশোনা করি তখন থেকেই মোটামুটি আমার আব্বা তো কৃষি কাজ করতে আগে থেকেই, তো ওই থেকেই আমার শেখা। আর ওই থেকে আমি দেখলাম যে অন্যান্য কৃষির চাইতে পেঁপেটা একটু লাভজনক, কিন্তু একটা ভয় আছে বন্যা এবং পানি এবং ঘূর্ণিঝড়, এটাই মানে সবচেয়ে পেঁপের জন্য একটা বিপজ্জনক, কিন্তু বন্যা, পানি, ঘূর্ণিঝড় এমনিতে লাভজনক। মানে বস্তা যদি ওটা দাম কম, তারপরেও লাভজনক। মানে অন্যান্য কৃষির চাইতে পেঁপে একটা লাভজনক ফসল। একবার চাষ করে দেখা যায় 2-3, আমাদের তো হাইব্রিড না, দেশি জাত, আমাদের নিজেদের জাত। 3 বছর একেবারে একটা না বিক্রি করা যায় একবার চাষ করলে। আপনি কত সাল থেকে পেঁপে চাষ শুরু করেছেন? আমার মনে অত পক্ষে আরো 20 বছর, মানে 20 বছর আগে থেকেই পেঁপে চাষ শুরু করেছেন। পাশাপাশি অন্য কিছু আছে, ওর 20 বছর তো 20 বছর ধরে পেঁপে চাষ করতেছেন। তো আপনি একজন অভিজ্ঞ পেঁপে চাষী হিসাবে আমরা আপনাকে ধরতে পারি। যেহেতু 20 বছর যদি কোনো ব্যক্তি একটা চাষ নিয়ে পড়ে থাকে, সে এই বিষয়টা অনেক কিছু জানে। অভিজ্ঞতা বলতে আমার তাহলে অভিজ্ঞতা জানার কোনো শেষ নাই, শেখার শেষ নাই। অভিজ্ঞতা এখন অনেক কিছু জানার বাকি আছে। জানবো আসলে আপনি কোন জাতের পেঁপের চাষটা করতেছেন? এটা জাত বলতে এটার নাম তো আমরা জানি না, আমরা দেশিভাবে বীজ উৎপাদন করি এবং এই থেকেই মানে নিজে তৈরি করি। দেশি পেঁপে বললেই বোঝা যায় দেশি। এটা মানে ওই শাহী জাত না কি জাত এটা আমরা জানা নাই আসলে। এটা মূলত ওই সে চাষ করে আসছি, ওই থেকেই আমি ওই থেকে বীজ নেওয়া হয়, ওই থেকে চারা তৈরি করা হয়। আবার পেঁপেটা ধরেন একটু ভালো, বেলে পাপড়া ভালো, ওই থেকে বীজ রাখলাম, দিয়ে আবার এবং বীজ রাখার মধ্যে অনেক প্রসেস আছে এবং প্রসেস করতে এটা সবাই এবার জানেও না। আচ্ছা, সেই ক্ষেত্রে যেহেতু আপনি একজন অভিজ্ঞ পেঁপে চাষী, আমরা একটু পেঁপের বীজ সম্বন্ধে জানতে চাই। আসলে পেঁপের বীজ রাখার ক্ষেত্রে আসলে কোন ধরনের পেঁপে থেকে বীজ রাখা, বা কোন ধরনের গাছের? আগে একটা গাছ চয়েস করতে হবে এবং ভালো একটা মানে রোগ মুক্ত একটা গাছ এবং ভালো দেখতে সুন্দর এবং মানে সব দিকেই সুন্দর হইতে হবে। এবং ওই বীজটা বিশেষ করে আমরা বীজ রাখি এই ধরনের আশ্বিন মাস বা কার্তিক মাসে যদি পেঁপেটা পাকে, ওই পেঁপেটার বীজটা একেবারে আশ্বিন কার্তিক মাসে যে পেঁপেটা পাকে ওইটার বীজটা হলে ভালো। আসলে গাছ চুসের ব্যাপারে, গাছ পছন্দের ব্যাপারে আসলে কি প্রাথমিক পর্যায়ে যে গাছগুলো পেঁপে ধারণ হয় সেইগুলা, না গাছটা যখন বুড়া হয়ে যায় মানে বয়স্ক গাছ? আমরা ফলো করি গাছটা ছোট থাকতে, মানে ছোট ছোট চারা গাছের যে পেঁপেটা কিরকম মানে ফলন, কিরকম সাইজ, মানে কিরকম ওজন, কিরকমের ফলন, গাছটা গায়ে মোটা হইলো কিনা, চিকন হইলো কিনা, এটা মানে আমরা যদি পেঁপেটা সিলেক্ট করতে চাই, সেই ক্ষেত্রে কি আমরা ছোট গাছটার যে পেঁপে সেইটা থেকে সিলেক্ট করাটা ভালো হবে? আমার নিজের কথা আমি বলতে পারি, মানে ছোট থেকেই ওরে আমি পর্যবেক্ষণ রাখি যে কোন গাছটা দিয়ে বীজ রাখতে হবে। আগে সিলেক্ট করতে হয় যে এই গাছটা দিয়ে আমার বীজ হইবে, নিতে হইবে। একটা গাছ খেতে পুরো বাগানের মধ্যে 2-4টা গাছ খুব ভালো মানের এবং সেই গাছটা চয়েস থাকে যে এই গাছে রোগ নাই, কোনো এই নাই, এরকম একটা গাছ চয়েস, এরকম একটা গাছ থাকে। তো আর যদি আমরা বাজার থেকে বীজ নেই, সেই ক্ষেত্রে কোন কোম্পানি বা কোন ধরনের বীজ নিলে ভালো হতে পারে? বাজার থেকে বীজ নিলে তো আসলে আপনার পেঁপে একটা বাজার থেকে কিনলেন, দেখা গেছে উনি পেঁপেটা হাইব্রিড চাষ করছে, তখন ওই পেঁপেটার নামে চাষ করলে তো ভালো ফলন আশা করা যায় না। কারণ হাইব্রিড পেঁপের বীজ দিয়ে তো আর ওই রকমের দেশি জাত হইবে না। আর বাজারে যে প্যাকেট জাত যে বীজগুলো বলতে আমি প্র্যাকটিক্যাল ভাবে দেখছি যেগুলা মানে গাছটা মোটা হয় কম এবং ফলন প্রচুর, কিন্তু তারপরও ভাইরাস লাগে, ভাইরাস সহনশীল না, এটা বলা যায়। আর আমার দেশি যেটা দেখেন আমাদের বাগানে ঘুরে দেখবেন যে অনেক গাছ ভাইরাস আছে, তারপরও মানে অনবরত ফল হচ্ছে, পুরো ভাইরাস লাগুন না, কিন্তু তারপর ফল দিচ্ছে। আবার কোনো সময় দেখা যাচ্ছে ভাইরাস একবারে মুক্ত হয়ে যায় নিজে নিজেই, তাই এটা একটা ভালো দিক।
যদি হাইব্রিড একটু ফলন বেশি, তার চেয়ে একটু কম হয়, কম হলে তারপর তো আমার লাভ তবে হবে। আমরা অনেক ক্ষেত্রে দেখি যে পেঁপে গাছে ফুল হয় ফল হয় না, আসলে এটা কি সমস্যা? ফুল তো হবেই, কিন্তু তারপর ওটা এর মধ্যে একটা ফুল হয়ে যাচ্ছে, একটা এবার কিছু আছে। গাছ আমরা দেখতে পাই যে ফুল হয়ে যাচ্ছে, আসলে এর মধ্যে ফল একটা দিচ্ছে না, এবার এটাই সমস্যাটা। এটা একটা ব্যাপার আছে। যেমন আপনার চৈত্র বৈশাখ মাসে যদি পেঁপে পাকে ওই পেঁপেটা সবচেয়ে ফুল বেশি হবে, আমার দেশি জাতের কথা বলি আর কি। আর যদি এই আশ্বিন কার্তিক মাসে পেঁপেটা পাকে, ওই পেঁপেটায় বেশি মানে ফুলটা কম হবে। এটা একবার একুরেট বেস, মানে এই যে এখন তাপমাত্রা কম, ওই সময় তাপমাত্রা হাই লেভেল, কিন্তু দেখা গেছে মানে যে পেঁপেটা মেচুরড হয় না, ওই পেঁপেটা পাইকে গেছে। পাকে গেছে। কিন্তু এখন যে পেঁপেটা মেচুরড হবে ওই পেঁপেটাই পাকবে, এটা হলো নিয়ম। আবার এই ধরনের পেঁপে যদি রাখার ভিতরেও একটা সিস্টেম আছে, যে বীজটা সাদা, এই বীজটা বেশি বেশি ফেলাই দিবে। কালো বীজটা, কালো বীজটা একেবারে দেখতে সুন্দর এবং একটা চয়েস আছে, কালারটা চকচকে থাকবে, হ্যাঁ, এরকম বীজটা বেছে বাইসা নিতে হবে। দেখা গেছে 100 20-এর মধ্যে দেখা গেছে আমরা অত 20টা বা 30টা ফুল হইলো, তা তো ফুল বলতে যে এক ধরনের ছড়া ফুল, লম্বা ফুল আছে, এগুলো পেঁপে হয় না, কিন্তু ছোট ছোট ফুল, গাছে যে ছোট ছোট এগুলো ফুল লম্বা হয়, লম্বা ফল পেঁপে হয় না, হ্যাঁ। এই ক্ষেত্রে কি কোনো প্রতিকার আছে কিনা? না, আমার জানা মতে নাই আর কি, আমার জানা মতে নাই। আর এই 20 বছরের অভিজ্ঞতা লাগে আমি দেখি না যে ফুল গাছে মানে এরকম পেঁপে গাছে ফুল হচ্ছে, ফল হচ্ছে না, হ্যাঁ, এরকমের এরকম আপনার মানে ফুল বলতে ছোট ফুল যেগুলা, হ্যাঁ। এগুলোর মধ্যে পেঁপে হয়, এটা টাইম নিয়ে হয়, এটা অনেক টাইম পরে হইবে, কিন্তু এত বড় একটা ফুল যদি ছড়া, হয়, যে ছড়া ফুল, ফুলের ছড়া, হ্যাঁ। এটা কখনো আমার পেঁপে লাগানো হয় একটা না। গাছ আছে, দেখতে পারেন এটা ফুল হয় না, কিন্তু ওটা আমি রেখে দিয়েছি পরাগায়নের জন্য, মাঝে মাঝে এটা রাখতে হয় পরাগায়নের জন্য। প্রতি 10টা গাছের জন্য একটা গাছ মানে ফুল এমনিতেই লাগে। তা আমরা একটু জানতে চাবো যে আসলে পেঁপে চারা রোপণের ক্ষেত্রে আসলে কোন ধরনের মাটির প্রয়োজন? মাটি তো মূলত আমাদের দেশে এঁটেল মাটি, কিন্তু দোআঁশ বেলে মাটিতে তো ভালো, দোআঁশ মাটিতে ভালো হয় ফসল, কিন্তু আমাদের দেশে তো দোআঁশ মাটি নাই, এই জন্য আমরা এঁটেল মাটিতেই চাষ করি। এঁটেল মাটিতেই করা হয়, আমাদের এই মাটি এঁটেল মাটি। এঁটেল মাটি। আসলে মাটি চাষের ক্ষেত্রে কোন ধরনের জমি প্রয়োজন? উঁচু জমি, উঁচু জমি তো লাগবে অবশ্যই, জানি বর্ষাকালে পানি নেওয়া যায়। আপনি আমার বাগান ঘুরে দেখলেই বুঝতে পারবেন যে গাছগুলো সব উঁচুতে এবং পানি উঁচু পাবে জমি। না। হ্যাঁ। তো আর পেঁপে চাষের জন্য মানে মাটিকে কোনো ধরনের শোধন বা প্রসেস করতে হয় কিনা? অনেক প্রসেস আছে, কিন্তু আমাদের দেশি জাত জন্য অত প্রসেস আমরা করি না, কিন্তু হাইব্রিডের বেলায় অনেক প্রসেস দরকার আছে, কিন্তু এই জন্য আমরা হাইব্রিড চাষ করি না, কারণ ওটা বেলে দোআঁশ মাটির জন্য খুব ভালো, এবং দোআঁশ মাটি যে এলাকায়, ওই এলাকা তো উঁচু, তার জন্য প্রসেস করা খুব সুবিধা। কিন্তু আমাদের এঁটেল মাটিতে আবার আমাদের নিচু জমিতে এগুলো সম্ভব হয় না, আমরা তো মাটি কাটি এগুলো উঁচু করতে হয়, মানে উঁচু জমি অবশ্যই প্রয়োজন আছে, এবং আমাদের দেশের মাটিটা তো এঁটেল মাটি। হ্যাঁ, এঁটেল মাটি। তো সেই ক্ষেত্রে মাটিকে এই মাটিতে মনে করেন শোধন বলতে আমরা তো যখন চারা রোপণ করি তখন তো 1 মাস আগে আপনার ওই জায়গাটা গর্ত খুঁড়ে মাটি উড়ে গোবর ফাঁস এবং ঔষধ সারটা মিলাইয়া, এবং একটা পেঁপে গাছ থেকে মানে একটা পেঁপের চারা থেকে আরেকটা পেঁপের চারা দূরত্ব কত? দূরত্ব ধরেন আমরা 4 হাত এরকম লাগে। 4 হাত দূরত্ব 4 হাত থাকতে হবে একটা পেঁপে গাছ লাগানো। হ্যাঁ। তো যখন আমরা এখানে একটা কি বলে গর্ত খুঁজবেন নাকি? হ্যাঁ, গর্ত খুঁজছে, গর্ত খুঁজবেন, এটা কতটুক বাই কতটুক, তাহলে এই গাছটা লাগানোর আগে এখানে কতটুক গর্ত করে? স্কয়ার তো 10 ইঞ্চি বা 15 ইঞ্চি। উপরে মুখে ছিল 10 বা 15 ইঞ্চি, 10 বা 15, হ্যাঁ। এবং ডিপ কত ছিল? দেখবেন 1 ফুট আমরা এই করি, 1 ফুট মানে 12 ইঞ্চি, 12 ইঞ্চি ডিপ ছিল। এর ভিতরে এটা বেশি হয়ে করলে একটু বেশি কম হ্যাঁ, হয় একটু, মানে আমরা মিনিমাম 1 ফুটের মতো নিই, তো লাগবে বেশি, ভালো হয় আরো। এটা কতদিন নাগাদ, মানে চারা লাগানোর কতদিন নাগাদ আগে করতে হয়? মিনিমাম তো 1 মাস আমরা রাখি। 1 মাস আগে করতে হয়। তো 1 মাস আগে করে এর ভিতরে কি দেওয়া হয়? এটার মধ্যে আমরা টিএসপি, এমওপি, তারপরে আপনার ওই জিপসাম, এগুলো দিয়ে আর কি আমরা মাটিটা প্রস্তুত করি। মানে ওখানে মাটিটা দিয়ে কি কোনো মাটিটা প্রস্তুত করে আবার গর্তের মধ্যে ঢুকাই পানি দিয়ে পানি দেওয়া হয়? হ্যাঁ, মানে কি প্রচুর পরিমাণ পানি? না, অল্প পানি দিয়ে মাটিটা ভেজে সারটা জানিয়ে মাটিটা খায়। উপরটা কি ঢাকতে হয়, এই ধরনের কি কোনো ব্যাপার রয়েছে? না, ওটা না ঢাকলেও চলে, এবং ঢাকলে মানে ঢাকি আমরা রোদের জন্য এক সময় যে মাটি শুকিয়ে যায়, শুকিয়ে যায়, এর জন্য ঢাকে রাখতে হয়। আসলে পেঁপে লাগানোর মৌসুম কখন? মৌসুম বলতে আমাদের দেশের জন্য আশ্বিন কার্তিক মাসটা ওটা ভালো, সব সময় ভালো সময়, তবে আমাদের দেশে এটা ভালো তেমন পারফরমেন্স করে না, আমি নিজে চাষ করে দেখছি, কিন্তু সবচেয়ে ভালো হয় ফাল্গুন মাসটা, ফাল্গুন মাস এবং চৈত্র মাসের ফাল্গুন চৈত্রে, মানে পেঁপের চৈত্র মাসে পুরানো, তাও তো চৈত্র মাসের 10 তারিখের ভিতরে যদি রোপণ করা যায় তাহলে এটা পারফেক্ট সময়। মানে আপনার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে যে ফাল্গুন থেকে চৈত্রের 10, ফাল্গুন থেকে চৈত্রের 10-এর ভিতরে করলে এটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য আছে যখন বৈশাখ মাসে যখন
প্রখর রোদ মানে অতি তাপমাত্রা, তখন গাছটা আপনার এমনিতেই মারা যায়, মানে ও গরম হিট হয়ে মারা যায়। আগে যদি চাষ করা যায় তো পাতাটা ছড়াইয়া এই গোড়াটা ছায়া পড়ে, এই ছায়াটাই মানে ওই গাছটা মানে ঠান্ডা থাকবে, গোড়াটা ঠান্ডা থাকবে, গাছটা ধীরে ধীরে বাড়তে থাকবে। আর ওই গাছটা খাটো থাকবে এবং মানে ওই রোদ্রে ও লম্বা হইবে না, বেশি লম্বা হবে না। ওই গাছটা 3 বছর একেবারে মিনিমাম রাখা যাইবে, সমস্যা হইবে না। কিন্তু এরপরে চাষ করলে গাছটা লম্বা হয়ে যাবে। তো আমরা 1 মাস আগে প্রসেস করলাম, এরপরে 1 মাস পরে আমরা চারা রোপণের ক্ষেত্রে আসলে কোন টাইমে, সকাল বিকাল দুপুর? আমরা রোপণ করি বিকালে চারাটা রোপণ করতে হয়। বিকাল চারাটা রোপণ করলে সুবিধা মানে কি সুবিধা আছে? সুবিধা রাত্রেও একটু বিকাল রোপণ করার পর একটু পানি দিলাম, রাত্রেও একেবারে ঠিক হয়ে গেল, পরিপূর্ণ শিশির পাইলো, সকালবেলা একেবারে তরতাজা থাকবে। মানে বিকালের দিকে চারাটা লাগানো সবচেয়ে ভালো হয়। তো চারাটা লাগানোর সাথে সাথে কি পানি সেচ দিতে হবে? হ্যাঁ, একটু পানি সেচ দিতে হবে। সেইটা কত? অল্প পরিমাণ পানি সেচ দিতে হবে। তো যেমন পানি ছাড়া পেঁপে গাছ হয় না, আবার পানি এবং পানি শত্রু। তো একটা পেঁপে গাছ লাগানোর পরে আসলে কতদিন বাদে পেঁপে ফলনটা আসে? আমরা যে ফাল্গুন মাসে যদি আমি রোপণ করি তাহলে ওই গাছটা থেকে তো জ্যৈষ্ঠ মাসের শেষের দিকেই ফল আসবে। জ্যৈষ্ঠ মাসের শেষে ফলটা আসবে আগে, কিন্তু বড় মেচুর হইতে হয়তো আষাঢ়ের পয়লা ফলটা ছিঁড়া যাইবে, ফল সংগ্রহ করা যাইবে। মানে আষাঢ়ের দিকে? হ্যাঁ, আষাঢ়ের দিকে, আষাঢ়ের পয়লাই ফল সংগ্রহ করা যাইবে, বাজারজাত করা যায়। আসলে পেঁপের রোগ বালাই সম্বন্ধে, পেঁপেতে আসলে কি কি ধরনের রোগ এফেক্ট হয়? রোগটা হলো ওটার নামটা ঠিক মনে নাই, মোজাইক রোগ আছে, এটা খুব মারাত্মক। মোজাইক এবং একটা পোকা আছে যে মিলিবাগ, এই দুটো আক্রমণ করে। মোজাইক রোগটা কি? এটা ওই হলুদ হয়ে যায় পাতা, মানে পাতা হলুদ হয়ে যায়। ফলের উপর কোনো ফলের উপর আঘাতটা বেশি আনে আপনার ওই মিলিবাগটা। মিলিবাগটা খুব। মিলিবাগটা কি ধরনের রোগ? মিলিবাগটা সাধারণত সাদা সাদা পোকা লাগিয়ে থাকে পাতার সাথে, মানে পাতার সাথে লাগে এবং পেঁপের সাথে লাগে, এবং এই মিলিবাগটা আক্রমণে গাছটা মারাই যায়, একবারে ভাইরাস লেগে যায়। মিলিবাগটা বলতে লাগলেই গাছটা ভাইরাস লেগে যায়। আচ্ছা, মিলিবাগ প্রতিকারের জন্য কি ধরনের ওষুধ? ওষুধ আমরা মিলিবাগে মূলত পেঁপে গাছ একটি সেনসিটিভ বিষয়, মানে কোনো পাওয়ারফুল ওষুধের প্রয়োগ করা যাবে না, ম্যালাথিয়ন প্রয়োগ করতে। এবং তাও ম্যালাথিয়ন যদি কেউ ভুলে বেশি পরিমাণ দিয়ে ফেলে তাহলে পেঁপে গাছের মাথা নষ্ট হয়ে যায়, কালো হয়ে যায়, মাথাটা মারা যায়। মানে কিরম পরিমাণ ব্যবহার করলে? আমরা ধরেন 10 মিলি, এতে হয়তো 10 লিটার পানিতে হয়তো 15 মিলি বা কোনো 15 মিলি, মানে 10 লিটার পানির সাথে মাত্র 15 মিলি ব্যবহার করতে হবে। এবং এটা কি মেশিনের সাহায্যে স্প্রে করতে হবে? স্প্রে মেশিন দিয়ে স্প্রে করতে হবে। আর যে পাতার জন্য আরেকটা রোগ বললেন যে পাতাটা হলুদ হয়ে যায়, মোজাইক, ওটা মূলত এটা কেমন কোন ওষুধ নাই, ওটা প্রতিকার হলে আগে থাকতেই ওই যে মিলিবাগটা আক্রমণ যদি বন্ধ করা যায় তাহলে মোজাইক রোগটার আক্রমণটা কম। মানে মিলিবাগটাকে যদি বন্ধ করে দেওয়া যায় তাহলে মোজাইকটা আসবে না, ওটা দিয়ে ছড়াই পড়ে। একটা গাছে ভাইরাস লাগবে, ওটা দিয়ে সব গাছে ছড়াই পড়বে। এটা হলো মানে পোকাটা দমন রাখতে পারলে ভাইরাসটা একটু কম আসবে। তো আসলে একটা গাছ লাগান থেকে বাজারজাত পর্যন্ত আসলে কত মাসের সময় লাগে? এটা মূলত 3 মাস, তো একবারে 3 মাস 4 মাস তো লাগে। 3 থেকে 4 মাস। হাইব্রিডটা দিয়েও কম লাগে, কিন্তু দেশিটা একটু বেশি লাগে, 4 মাসের মতো সময় লাগে। তা আমরা যদি বাজার অনুসারে হিসাব করি তাহলে একটা গাছে কত খরচ হতে পারে একটা পেঁপে গাছে? খরচ মূলত এটা তো ডিপেন্ড করে নিজের পরিশ্রমের উপরে। অনেক সময় আমরা এই কোশ্চেনে গেছি, আপনি অভিজ্ঞ একজন পেঁপে চাষী, এর জন্য আমি জানতে চাচ্ছি যে একটা পেঁপে গাছ 2024 সালে জ্যৈষ্ঠ মাসে একটা বন্যা হয়েছিল জায়গায়, প্রচুর পরিমাণ, এই পর্যন্ত পানি গেছিল, এই পর্যন্ত পানি। ওই সময় এই পুরো বাগানটা আমার 1,20,000 টাকা শ্রমিক দিয়েছে। 1,20,000 আমার হিসাব করা আছে, 1,20,000 টাকা গাছটা এই পর্যন্ত হয়েছে। এটাই আমার 1,20,000 গাছে। 1,20,000 গাছটা মানে কত পিস গাছ ছিল সেই মুহূর্তে? ওই মুহূর্তে গাছ ছিল প্রায় 700-800 মতো গাছ ছিল। 700-800। আর বর্তমানে এই বাগানে কত গাছ আছে? যদি আমার হিসাব করা না হতো তাই 500 গাছ আছে এখন। 500 গাছ আছে। এই জায়গায় জমি কতটুকু আছে? এই জায়গায় জমি আছে আপনার 62%। 62%। তো আমাদেরকে যদি একটু বলতেন যে একটা পেঁপের গাছে আপনার আসলে আনুমানিক কেমন খরচ হতে পারে পেঁপে বাজারজাত পর্যন্ত? ওষুধ, কীটনাশক, বিভিন্ন রকমের খরচ মানে সবকিছু নিয়ে
খরচ করছো এটা তো আমি আসলে মূলত এরকম হিসাব কোনো সময় করি না, নিজেই তো কাজ টাজ করে নি, তবে একুরেট হিসাব আমি বলতে পারবো না এরকম, কারণ এরকম হিসাব করা আমার নাই। যদিও খরচ হয় ওইরকম আপনি এটা হিসাব করে দিতে পারেন যে একটা গাছ এতটুকু হয়েছে মানে 60% জায়গায় 1,20,000 টাকা ওই পর্যন্ত হয়েছে, এর মধ্যে ফল আমি সংগ্রহ করতে পারি। এরকম আরো এরপর তো আরো খরচ আছে, আরো অনেক। আমাদের একটা গাছ বাজারজাত করতে গিয়ে 500-র মতো খরচ পড়ে পার গাছ। হ্যাঁ, তো তা তো পড়বেই, তা তো পড়ে। একটা খুঁটি বাস এটা কিনতে হয়, এটাও কিন্তু এটা তো এর মধ্যেই যাবে, এর ভিতরেই যাবে। তার মানে এই খুঁটিটা এটা এই কিনা পর্যন্ত 120 টাকা পড়ছে, এটা করতে এটা মানে এটা খুব গর্ত করে লাগানো পর্যন্ত 120 টাকার মতো খরচ, 120 টাকা পড়ছে। তাহলে এই জায়গায় 120 টাকা গেল, তাহলে তো 500 টাকা সময় লাগে না, 500 টাকা হতে সময় লাগে না। তো আমরা আনুমানিক একটা ধরছি 5 থেকে এই ধরনের যদি খুঁটিও ব্যবহার করে 700 টাকার মতো তো ইনভেস্ট হয় একটা পেঁপের গাছের পিছনে। তো একটা পেঁপে গাছ থেকে আসলে কত বছর পর্যন্ত পেঁপে পাওয়া সম্ভব? আমাদের দেশি গাছ থেকে আমরা মিনিমাম 3 বছর রাখি, 3 বছর বড় রাখা যায়, কিন্তু তারপর বড় হয়ে যায় মানে পেঁপে সংগ্রহ করতে অসুবিধা, এই জন্য আমরা ফালাই দিয়ে আবার নতুন চাষ করছি। নতুন 3 বছর আসলে পেঁপে গাছ রাখা যায় 3 বছর বড় রাখা যায়, কিন্তু সংগ্রহ করতে অসুবিধা হয়। 3 বছরে যদি মোটামুটি একটা পেঁপের ফলন পাওয়া যায় একটা গাছ থেকে, তাতে কত টুক পেঁপে পাওয়া সম্ভব? এটা তো সব গাছে তো সমান হবে না, মোটামুটি যে ধরছি আমরা, এর জন্য হাই ধরে নি, লো ধরে নি। একটা গাছে আমার মিনিমাম তো অনেক এমন এমন গাছ আছে আমরা একবারে মানে 30 কেজি 25 কেজি পেঁপে একবারে ভাঙি। এইভাবে যদি আমরা হিসাব করি 3 বছর দেখা গেছে কোনো গাছে 10 কেজি হইলো, কোনো গাছে 15 কেজি হইলো, কোনো গাছে 20 কেজি হইলো, কোনো গাছে 5 কেজি হইলো, এরকম এভারেজ হবে। তা একটা পেঁপে গাছ থেকে ইনকাম মানে কত টাকা ইনকাম করা সম্ভব? একটা পেঁপে গাছ থেকে ভালো ফলন যদি হয় এক বছরই অত আপনার 2,000-3,000 টাকা এক বছরই আসতে পারে, 2 থেকে 3,000 টাকা বছরে ইনকাম করা সম্ভব। সেই ক্ষেত্রে আমরা 3 বছর প্রায় 6,000 টাকার মতো আমরা ইনকাম করতে পারি। তাহলে আমাদের খরচ যাচ্ছে 700 টাকার মতো। ঠিক আছে, তো ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনার অনেক মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। তো প্রিয় দর্শক, দেখা হচ্ছে আবার নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন।